নমস্কার। আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। শিরোনাম ইতিমধ্যেই দেখেছেন, বায়োমেট্রিক চিপ ইমপ্ল্যান্ট। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যদিও অনেকটা আগে ভিডিওটা করে রাখছি। যারা লিঙ্ক টিঙ্ক ইত্যাদি চাইবেন তারা এই মুহূর্তেই লাইভ থেকে বেরিয়ে যেতে পারেন, কারণ এটা আমার পর্যবেক্ষণ এবং আমার বিশ্লেষণ। তো যাই হোক, তবে হ্যাঁ, যারা একটু খোঁজ খবর রাখেন তারা মনে হয় না এই ধরনের কোনো কিছু চাইবেন। তবে হ্যাঁ, বর্তমানে যা চলছে, আমাদের রিজার্ভ ব্যাংক যা সিদ্ধান্ত নিয়েছে, আইন পাশ হয়ে গেছে, সেটা তো দিতেই পারি, কিন্তু তারপরে আগামীতে কি হতে চলেছে, আগামীর লিঙ্ক তো দেওয়া যায় না, যখন হয় তখন দেওয়া যায়। এই যেমন ধরুন করোনা ভৌ ভৌ, আমরা ভৌ ভৌ বলি, শুদ্ধ ভাষায় ভ্যাকসিন। এর যে কত রকম কাণ্ডকীর্তি হচ্ছে তাকে নিয়ে, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক থেকে শুরু করে এমনকি সরকারি অনেক মেন স্ট্রিম মিডিয়াতেও দেখা গেছে। এখন অবশ্য আস্তে আস্তে ওরা তুলে দিচ্ছে। তো তখন কি তার লিঙ্ক ছিল? ছিল না। ভ্যাকসিন আসার আগেই, বাজারে আসার আগেই, গুঁজে দেওয়ার আগেই এই অধম 2020 সালেই অমৃতস্বপত্র দ্বিতীয় খণ্ড বইটি লিখে ফেলেছিল, তাই তো? এবং সেখানে এই ভ্যাকসিনের কি কি সমস্যা হতে পারে, কতটা জরুরি, সেটা 2020 সালেই অধম লিখে ফেলেছিল। তো এটা 2021-এর ফেব্রুয়ারি মাসে, বইটি ছাপতে তো সময় লাগে, ফেব্রুয়ারি মাসে বেরিয়েছিল, আপনারা জানেন। তো সেরকম আর কি। এটারও আগামীর লিঙ্কটা এখন দিতে পারবো না, তবে কি কি হবে সেটা আমি আগাম বলে দিতে পারি। যাই হোক, এই ভিডিওটির বিষয় আরো একবার বলে দিই, বায়োমেট্রিক চিপ ইমপ্ল্যান্ট। আসবো, তার আগে দুটি গুরুত্বপূর্ণ বিষয় বলি। যদিও তেলেঙ্গানাতে আমাদের কোনো সহযোদ্ধা থাকেন বলে মনে হয় না, আমার জানা নেই, তবুও যদি আপনাদের কোনো প্রিয়জন সেই এলাকায় থাকেন, তাদেরকে সতর্ক করে দিতে পারেন। কেন? এই ফেব্রুয়ারির শেষ থেকেই, এই ধরুন 28-27 এরকম সময় থেকেই তেলেঙ্গানায় সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন, বিল গেটসের ভ্যাকসিন, মানে এইচপিভি ভ্যাকসিন দেওয়া শুরু হচ্ছে সরকারিভাবে। যেটা এতদিন বিভিন্ন রাজ্যে, এই বিহারেও যেমন বিভিন্ন এনজিও কে কাজে লাগিয়ে করা হচ্ছিল, আমাদের রাজ্যেও হয়েছে, সেটা ওই যে এবার সরকারিভাবে টিকাকরণ পদ্ধতির মধ্যে ঢুকিয়ে, ওই যে হেলথটা তো রাজ্য সরকারেরও একটা, এমনি এমনি কি ওরা বিভিন্ন রকম তালিকা তৈরি করেছে, ইউনিয়ন লিস্ট, কনকারেন্ট লিস্ট, মানে যুগ্ম তালিকা, তাই তো? ব্যাপার তো আছেই, বহু আগেই ওরা ভেবে রাখে। কেন্দ্রীয় সরকার উদ্যোগ না নিলেও রাজ্য সরকার তো নিতেই পারে, আর তাই সব রাজ্য একসঙ্গে নেবে তার কোনো মানে নেই। বিল গেটস মহাশয় জানেন, একবারে খাবো না পাট করে খাবো সেটা বড় কথা নয়, খাবো, গ্রাস করব। তো করোনার মতো করে সমগ্র দেশে হলো না তো কি হলো? অত ডোজও তো আমাদের নেই, তাহলে কি করতে হবে? ভাগে ভাগে করতে হবে। সব জায়গায় একসঙ্গে দিলে আবার কোথায় কি প্রতিবাদ হয়। এই রাজ্যটা আপাতত ছেড়ে দিয়েছে, বুঝতেই পারছেন। তবে ভোটের পরে কি হয় কিচ্ছু বলা যাচ্ছে না। স্মার্ট মিটার তো আবার ফিরে আসবে, আমি জানি, বহু আগেই আপনাদের বলেছি। টোটাল কন্ট্রোল স্মার্ট মিটার ছাড়া অসম্ভব।
ইলেকট্রিসিটির ক্ষেত্রে অন্তত, সব ক্ষেত্রেই তো ওরা টোটাল কন্ট্রোল কায়েম করবে। এই যে আজকে ভিডিওর বিষয় বায়োমেট্রিক চিপ ইমপ্ল্যান্ট, সেটাও তো টোটাল কন্ট্রোলের লাস্ট রিসোর্ট, তাই নয়? তো যাই হোক, তো দেওয়া হচ্ছে সমস্ত কিছু, লজিস্টিক্স থেকে শুরু করে নার্স, স্বাস্থ্যকর্মী রেডি। ওই যে 14-15 বছরের কিশোরীদের দেওয়া হবে এমনটাই বলা হয়েছে, যদিও বয়স কি আর মেনটেন করে, 10 থেকেই হয়তো শুরু করে দেবে, যদিও অফিসিয়ালি 14-15, যাই হোক 14 থেকে 15, মানে এই আর কি, 14তে পা দিয়েছে, 15 চলছে, মানে এই ধরুন 2 বছর আর কি। তার মধ্যে কিন্তু বাস্তব কিন্তু তা বলে না, আমি জানি ভালো করে আর কি। যতটা সম্ভব স্বাস্থ্যকর্মীদের বলা থাকবে, গুঁজে দাও, গুঁজে দিন, যত গুঁজে দেবেন তত আপনাদের ইনসেনটিভ, তত আপনাদের সুযোগ সুবিধে বাড়বে, তাই তো? তো সেটাই হবে। তাই অথচ দেখুন, তেলেঙ্গানাতেই কিন্তু, মানে তখন অন্ধ্রপ্রদেশ ছিল, 2009 সালে এই ভ্যাকসিন দিয়েই কত কিশোরী অসুস্থ হয়ে পড়েছিল, কয়েকজন মারাও গিয়েছিল, তাই তো? অন্ধ্রপ্রদেশ, বর্তমানে তেলেঙ্গানা এবং গুজরাট, 2009 সালে। যা নিয়ে বহু লিখেছি, বলেছি, বিস্তৃত ভিডিও রয়েছে আমার। তো যা নিয়ে হইচই পড়ে গিয়েছিল আন্তর্জাতিকভাবে, এখনো সেটা অনেকেই ইউরোপ আমেরিকায় চর্চা করেন, আগের ভিডিওতেও বলেছি। অথচ দেখুন পরিস্থিতি কি, মানুষ কোন জায়গায় পড়ে থাকলে, চেতনা কোন জায়গায় পড়ে থাকলে, এবং রাজনৈতিক দল, সংগঠন, ডাক্তার, দালাল ডাক্তার এবং চিকিৎসা ব্যবস্থা কিভাবে একযোগে কাজ করলে সেই তেলেঙ্গানাতেই আবার, আমি লিঙ্ক দিয়ে দেব, এই খবরটি তো সাম্প্রতিক 2-1 দিন হলো বেরিয়েছে, 16 তারিখে এই খবরটি বেরিয়েছে, 16ই ফেব্রুয়ারি। তো এত কিছুর পরেও এটা ঘটাতে পারে যদি মানুষের চেতনা না থাকে। যে ভ্যাকসিনটা ইউরোপ আমেরিকার অভিভাবকরা আর তাদের কিশোরী মেয়েদের দেন না, বর্জন করেছেন। এ নিয়ে আগের ভিডিওতেও বলেছি, কেউ তথ্য চাইলে বলবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে, যে আমেরিকা, ইউরোপের মানুষ, অভিভাবকরা, ভাবিকা, পিতা মাতা কিভাবে বিল গেটসের এই ভ্যাকসিনকে বর্জন করে চলেছেন। অথচ ওই যে বললাম, ওরা বর্জন করেছে, ওদের চেতনা এসেছে। ওই জন্য ওই ফার্স্ট ওয়ার্ল্ড কথাটা আমি অর্থনীতির দিক থেকে মানি না, সেটা তো অর্থনৈতিক উন্নয়নটা খুবই ভোগবাদী উন্নয়ন বলেই আমার মনে হয়। তবে এই ক্ষেত্রে প্রতিরোধ প্রতিবাদের ক্ষেত্রে ইউরোপ আমেরিকা যে ভূমিকা নিতে পেরেছে, অবশ্য তার কারণ আছে, ওখানে ওগুলো আগে শুরু হয়েছে। বিল গেটসের ভ্যাকসিন আমাদের এখানে যেমন 2007-এ অ্যাপ্রুভ করে আইসিএমআর, 2008-এ ভারত মানে আসে আর কি, তার আগে ভাগেই করে ফেলে আইসিএমআর, আমি আগের ভিডিওতে বলেছি। 2008-এ ভারতের জন্য অ্যাপ্রুভ হয়, ইন্ডিয়ার জন্য, আর 2009-এই গুঁজে দেওয়া হয়। তো তার আগেই ও সব জায়গায় হয়ে গেছে, তার আগেই হয়ে গেছে, আর হয়ে গেছে বলেই ওরা জানে ব্যাপারটা কি। কিন্তু আমরা তো এখন জানি না, আমরা হলাম ঠেকে শিখবো, ওরাও ঠেকে শিখেছে। তবে কি বলুন তো, ওরা অনেকটা আগে শিখলো, কারণ ওদের সঙ্গে অনেক চিকিৎসক রয়েছেন, আহ বুদ্ধিজীবী, সত্যিকারের বুদ্ধিজীবী, আমাদের দেশের মতো দালাল, পা চাটা বা চুটি চাটা, পদ্ম চাটা বুদ্ধিজীবী আছে কিনা আমার জানা নেই। যাই হোক, এরকম চাটাচাটির ব্যাপার নয় আর কি, তারাই এগুলো নিয়ে এখনো কাজ করে চলেছেন। যাই হোক, তো এখানেই প্রমাণ যে তেলেঙ্গানাতে এত কিছু করার পরেও সেখানে দেওয়া যায়, তার মানে গুজরাটেও দেওয়া যাবে, তার মানে পশ্চিমবঙ্গেও দেওয়া যাবে। তবে কি, তেলেঙ্গানাতে আমার মনে হয় না আমাদের মতো, আমরা সংখ্যায় অল্প কিন্তু আছি, তো সেরকম কোনো কিছু গ্রুপ আছে কিনা আমার জানা নেই,
সেখানে কেউ কাজ করছেন কিনা আমার জানা নেই, হয়তো করছেন, আমরা জানি না। তবে হ্যাঁ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে করোনা ভ্যাকসিনের ব্যাপারটার কারণে অনেকে হয়তো সতর্ক হয়েছেন, কিন্তু একটা সমস্যা কি জানেন, আমি ওই পরের পরের পার্টে বলবো, তবে এখানে একটু বলে নি। সমস্যাটা এটাই যে এই করোনা ভ্যাকসিনের ব্যাপারে পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়ে অনেকে সজাগ হলেও, অনেক সমস্যা হলেও, এ ব্যাপারে কিন্তু একটা অন্য মত আছে, মানে একটা কেন একাধিক মত আছে এই সব পরবর্তী ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে। সেটাও অনেকে নিজে থেকেই ভাবে নিচ্ছেন, আবার মিডিয়াও বলছে কিরকম, এই কারণেই বিপদ আর কি। প্রথমত করোনা ভ্যাকসিনটা খারাপ ছিল, ওটা তাড়াহুড়ো করে দিয়েছিল, কিন্তু বাকি সব ভ্যাকসিন ঠিকই আছে, এই মতটা কিন্তু এখনো জোরদার। এই যেমন ধরুন চাইল্ডহুড ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা যেভাবে কয়েকজন আর কি সজাগ হয়েছি, কতিপয় বলতে গেলে, তো তেমন করে কি মাস স্কেলে মানুষ সজাগ হয়েছে? একদমই নয়। মাস স্কেলে সজাগ হওয়াটা ইউরোপ আমেরিকায় ঘটেছে, অভিজ্ঞতার ফলে অবশ্যই, ওই যে থেকে শেখা। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি যে করোনা ভ্যাকসিনের সমস্যা ঠিক আছে, কিন্তু ডেঙ্গু ভ্যাকসিন কেন নেব না? কি সমস্যা? করোনাটা তাড়াহুড়ো করে করেছিল, এগুলো তো অনেক আগে থেকেই হচ্ছে, বা তাড়াহুড়োর তো কোনো ব্যাপার নেই, লকডাউনও করেনি, ডেঙ্গু নেব না কেন? এইচপিভি কেন নেব না? সার্ভাইকাল কেন নেব না? বা অন্যান্য যেসব ভ্যাকসিন দেওয়া হয় ছোটবেলায় বাচ্চাদেরকে, বিসিজি কেন নেব না? হেপাটাইটিস বি কেন নেব না? তাই তো, এমআর কেন নেব না? তো করোনাটা নেব না, করোনা তো আর দেবেও না, মিটে গেল। তাহলে কি বুঝলেন? গেল এই একটা দিক। আরেকটা দিক হলো, আমাদের তো কিছু হয়নি, আমরা তো ভালোই আছি। এই সংখ্যাটা নেহাত মন্দ নয়, কারণ অনেকেই আছেন যাদের প্রিয়জনের কিছু না হলে বা হলেও, হ্যাঁ এখন যেমন হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক যদি হয় তাহলে হয়তো একটা সংখ্যক মানুষ বুঝতে পারবেন, তাও সেটা 100% নয়, কারণ হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক আগেও হতো। তবু ধরে নিলাম ওটা হলে কেউ একটা, মানে অন্তত হয়তো 20-25% মানুষ বুঝতে পারবেন যে হ্যাঁ এটা করোনা ভ্যাকসিনের জন্য হয়েছে। তো তদ্দিরে তো দেরি আছে, সবার কি একসাথে হবে? হবে না। গেল। তাহলে করোনা ভ্যাকসিনের কারণেই হচ্ছে এটা, অনেকেই দেখবেন এখনো বলে কই আমরা নিয়েছি, আমাদের তো কিছু হচ্ছে না। বেশ, কিন্তু সমস্যা হচ্ছে এটাই যে মহাজনী চক্র জানে, জায়নিস্টরা, যে সবার একসাথে হলে কেউ আর ভ্যাকসিন নিত না। আর প্রকৃতি আমাদের শরীর একরকম ভাবে তৈরি করেনি, আমাদের জিন বলুন, আমাদের অ্যানাটমি বলুন, হুবহু কখনো একরকম নয়। তাই তো, সেটা আমরা জানি, তা আমাদের বায়োমেট্রিকও ভিন্ন এই কারণে, সেটা তো জিনের সঙ্গেই রিলেটেড। তাহলে সেক্ষেত্রে অন্য সমস্যা হতে পারে, কারো ক্যান্সার হলো, কারো অ্যালার্জির প্রবলেম হলো, কারো কিডনির সমস্যা হলো, কারো কানে কম শোনা শুরু করলো, কারো নার্ভের সমস্যা হলো, কারো জিবিএস হলো, বিভিন্ন রকম হতে পারে, কারো সুগার বেড়ে গেল, কারো প্রেশার বেড়ে গেল। তাই তো, কিন্তু সেগুলোকে করোনা ভ্যাকসিনের সঙ্গে রিলেট করা, হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোকটা যেমন সহজে লোকে রিলেট করতে পারছে, ওইগুলো তো এত সহজ নয়, আর সঙ্গে সঙ্গে তো মানুষ মরে না ওসবে। কারণ কারণ ওরা তো চাইবে যে সঙ্গে সঙ্গে পড়ে মরে গেল, এরকম হলে তো ব্যবসা বাণিজ্য চলবে না, লোকে নেবেও না, আর নার্সিং হোমের বিলটাও বেশি বাড়ানো যাবে না, ইনকাম হবে না, মুনাফা হবে না। পাশাপাশি এই যে প্রেসার সুগারের জন্য যে ইনজেকশন আসছে বছরে 2টো করে, তাই না, এগুলো তো করা যাবে না, ক্যান্সারের ভ্যাকসিন, এগুলো বাজারে আসবে না। তো সুতরাং এগুলো তো থাকতে হবে।
ইনকামে, মুনাফার জন্য। হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোকটা কি সবার হবে? হবে না, বহু আগেই বলেছি, প্রশ্নই নেই। তাহলে ওই বিষয়গুলোর সঙ্গে করোনা ভ্যাকসিনকে রিলেট করে কতজন ভাবতে পারবেন? আমার সন্দেহ আছে। আমরা ভাবছি, আমাদের যেটা মনে হয়, আমাদের অনেক সহযোদ্ধাকে দেখে, তাদের মন্তব্য, হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদের মন্তব্য ইত্যাদি দেখে মনে হয়, বা ফেসবুকেও দেখে মনে হয় যে আমরা বুঝেছি মানে সবাই বুঝে গেছে। মানে ব্যাপারটা এরকম নয়। আমরা, সমস্যাটা এখানেই, আমরা আমাদেরকে দিয়ে গোটা বিশ্বকে বিচার করি, তো ওরাও তেমন বিচার করে। তো আমি কখনোই এটা মনে করি না যে আমি বুঝে গেছি। আমরা কেউ কেউ বুঝেছি বলে যেভাবে পৃথিবীকে দেখছি, যেভাবে ভ্যাকসিনকে দেখছে, যেভাবে টোটাল কন্ট্রোলকে দেখছে, সেভাবে বাকিরা দেখবে বা বেশিরভাগই দেখছে, এমনটা আমি ভাবি না কিন্তু। তাই ওই মূর্খের স্বর্গ থেকে বেরিয়ে আসুন। এবং ওরা কিন্তু সেই খবরগুলো রাখছে, ওদের ইনফর্মার আছে, এআই ওদের কাজ করছে, ফেসবুকে সমস্ত পোস্ট ওরা সার্ভে করছে, ইউটিউব দেখছে যে পার্সেন্টেজ রেজিস্ট্যান্স কিরকম আছে, একমত হবে কিনা, বিরোধিতা কিরকম হবে, লোকজনের মেন্টালিটি কিরকম, এগুলো ওরা জানে। সেই বুঝে ওরা লঞ্চ করবে ভ্যাকসিন। এইচপিভি ভ্যাকসিন তো করোনার মতো গোটা দেশে একবারে দরকার নেই, তাই ভাগে ভাগে হবে, এই যেমন তেলেঙ্গানা। এটাই হলো বাস্তবতা। আমি বারবার করে বলেছি, আমরা প্রক্রিয়াকে থামাতে পারবো না। উই ক্যানট রিভার্স দ্য প্রসেস। থামানো উচিত নয় বলে আমি মনে করি, কারণ মানুষের বোঝা উচিত, দেখা উচিত যে প্রগতির শেষ ধাপে কি আছে, হোয়াটস দেয়ার ইন স্টোর, কি আছে শেষ ধাপে, দেখা উচিত মানুষের। হ্যাঁ, সেটা। এবং এই যে প্রক্রিয়াটা, সেখানে শেষ ধাপে ওরা নিয়ে যাবেই। সবাই এই প্রক্রিয়ার সঙ্গে যাবে কি যাবে না সেটা আলাদা কথা, আমরা যেমন যাব না, এবং তার জন্য আমরা তার বিরুদ্ধে লড়াই করব। কিন্তু বেশিরভাগই এই প্রক্রিয়ার সঙ্গেই যাবে, এটাই একদম স্বাভাবিক। তো তাই এই কারণেই তেলেঙ্গানাতে ওরা আবার এত কিছুর কাণ্ডের পরেও এইচপিভি ভ্যাকসিন বা সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন দেওয়া শুরু করছে এই মাসেরই শেষ থেকে। এই মানে হয়েই গেল সময় আর কি। ক্লিয়ার? সতর্ক থাকুন, যদি কেউ ওখানে থাকে আপনাদের পরিচিত, তাদেরকে বলুন। আর এবার দ্বিতীয় বিষয়টি বলি। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের 192, 195 এর কাছাকাছি আমরা পৌঁছে গেছি। আমাদের টার্গেট 302 জন, অর্থাৎ আরো 100 সামথিং আমরা নিতে পারবো। এই গ্রুপটির উদ্দেশ্য কি? দুটি উদ্দেশ্য মূলত। গ্রামে গঞ্জে প্রচার, সভার আয়োজন করা, কারণ গ্রামগুলোই কিছুটা হলেও আগামীতে রেজিস্ট করবে বলে আমার বিশ্বাস, এবং টোটাল কন্ট্রোলের আওতা থেকে যতটা সম্ভব বাইরে রাখা যাবে গ্রামগুলোকে। ওদেরও সেখানে প্রফিট নেই খুব একটা, তবু সেখানে ওরা চেষ্টা করবে অবশ্যই। কিন্তু যেহেতু সেখানে ডিগ্রিধারী ভদ্রলোকের সংখ্যাটা অপেক্ষাকৃত কম, ওখানেও আছে, আমি হাড়ে হাড়ে জানি, তবুও সল্টলেক, গল্ফ গ্রিন, এসব জায়গায় আমার এক সময় বিচরণ ক্ষেত্র ছিল, এখন ওসব দিকে যাই না আমি, তো জানি আর কি। তো এসবের তুলনায় তো প্রত্যন্ত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর বলুন, যে কোনো জেলার প্রত্যন্ত অঞ্চলে বা এমনকি মফস্বল শহরগুলোতেও সেই মাত্রায় পশ মেন্টালিটি নেই। তো সেক্ষেত্রে ওই কারণে গ্রামে গঞ্জে প্রচারের কনসেন্ট্রেশন আমরা করেছি, মনোযোগ দিয়েছি, সেই উদ্দেশ্যে এই গ্রুপটি। তো আপনি যদি সেখানে উদ্যোগ নিতে চান আমাদের জানান, বা বক্তা হিসেবে আপনি স্বাগত। যদি বলতে চান হোয়াটসঅ্যাপ করে জানান। এছাড়াও আর কি, আর যেটা বিষয় সেটা হলো বাধ্যতামূলক ভ্যাকসিন ঠেকানো। বাধ্যতামূলক নয় আসলে, কিন্তু ওই যে কাগজে কলমে না হলে কি হবে, বিভিন্ন রকম চাপ দেওয়া হবে। প্যান্ডেমিক ট্রিটি হয়ে গেছে,
আগামী ইতিমধ্যে করোনা কালে দেখেছেন প্যান্ডেমিকটি না হওয়া সত্ত্বেও কিরকম ঘুরিয়ে চাপ দেওয়া হয়েছিল। তো এবারও দেওয়া হবে। এই যে তেলেঙ্গানাতে দেখুন কিরকম চাপ দেয়। তো সেই ক্ষেত্রে যদি আপনি এড়াতে চান আপনার জন্য বা আপনার প্রিয়জনের জন্য, যদি চান আমরা ইন্টারভিন করি ডকুমেন্ট দিয়ে, পাশে থেকে দরকার হলে ফোন করে বা দরকার হলে ছুটে গিয়ে সশরীরে গিয়ে যদি আপনারা চান তবে এই গ্রুপে আপনারা আসতে পারেন, স্বাগত। তো এই হলো হোয়াটসঅ্যাপ গ্রুপের বিষয়। তো যারা আগ্রহী হবেন ইউটিউবে এবং ফেসবুকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এই গ্রুপে আমি ছাড়া কেউ অ্যাড করতে পারবে না আপনাকে, এবং এই গ্রুপের কোনো লিংক বাইরে দেওয়া হয়নি এবং হবেও না, কারণ গ্রুপটির বুঝতেই পারছেন ভিড় বাড়ানোর জন্য গ্রুপটি নয়, এবং গ্রুপটিতে যারা এসেছেন তাদেরকে বেছে বেছেই আনা হয়েছে। হ্যাঁ, এবং সেখানে এই কিছু নিয়মাবলী আছে এবং উদ্দেশ্য তো বললামই আপনাদের। 28শে মার্চ পশ্চিম মেদিনীপুরের খাকুড়দাতে, বেলদার খাকুড়দা, সেখানে আমাদের সভা রয়েছে, আলোচনা রয়েছে। যারা কাছাকাছি আছেন খাকুড়দা অঞ্চলে বা যদি মনে করেন 2-3 ঘন্টার দূরত্ব থেকেও আসতে পারবেন, আপনাদের স্বাগত জানাই। সেক্ষেত্রে আপনি গ্রুপে থাকুন না থাকুন কোনো যায় আসে না, আপনি সেখানে আসুন, কথা হোক, আলাপ হোক। তারপরে যদি মনে হয় আপনি গ্রুপে অংশগ্রহণ করতে পারবেন বা চান, তাহলে আলাদা কথা, তখন গ্রুপে আপনাকে ইনক্লুড করা হবে। আর এটা এমন নয় যে গ্রুপে থাকলেই আপনি সচেতনতার কাজ করতে পারবেন, বাইরে থাকলে করতে পারবেন না, এমনটা আমি বিশ্বাস করি না। গ্রুপটা কি কারণে করা হয়েছে সেটা বুঝতেই পারছেন। তো সেক্ষেত্রে আপনার যদি সেই ব্যাপারগুলোর মধ্যে না থাকেন, এর বাইরেও তো অনেক কাজ আছে, সেই কাজগুলো করতেই পারেন। আর বাধ্যতামূলক ভ্যাকসিন আটকানোর ক্ষেত্রে আপনি নিজেই যদি পারেন, তাহলে আমাদের সাহায্য যদি দরকার না হয়, তাহলে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে আসবেনই বা কেন, তাই নয় কি? কিন্তু এটা করতে হয়েছে কারণ অচেনা মানুষ হলে তো ছুটে যাওয়া বা এই ধরনের হ্যান্ডেল করা আগামীতে কঠিন হয়ে যাবে আমাদের পক্ষে, আমার পক্ষে বিশেষ করে, কারণ মোল থাকতে পারে, অনেকেই ঢুকে পড়তে পারে আর কি, তাই তো। বাকিটা তো ইতিহাস পড়লেই বুঝতে পারবেন কি বলতে চাইছি আর কি। বেশ, এবারে আসছি আজকের বিষয়ে। এই ধরুন 2035, 36ও হতে পারে, 37ও হতে পারে, ধরে রাখুন 35, 36, 37 এরকম একটা সময়। টাইম ফ্রেমটা এক্সাক্ট বলছি না আমি, ঘটনাটা থেকে মনোনিবেশ করুন। আপনি একটা লাইনে দাঁড়িয়ে আছেন, আপনি একটা লাইনে দাঁড়িয়ে আছেন, এবার আপনার পালা এলো, অনেকক্ষণ লাইনে ছিলেন, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা লাইনে থাকার পরে আপনার পালা এলো। এবার আপনার সামনে একটা চেয়ার, এটা কোনো একটি বিশেষ স্বাস্থ্য কেন্দ্র, সেই চেয়ারে আপনাকে বসতে বলা হলো, আপনি বসলেন। এবার বসে আপনি আপনার হাতটি এগিয়ে দিলেন, দেওয়ার পরেও আবার আপনি হাতটি একটু ফিরিয়ে নিলেন, মানে দিয়েও আবার হাতটি একটুখানি ফিরিয়ে নিলেন, মুভ করলেন। এবার সঙ্গে সঙ্গে ওপার থেকে নারী কণ্ঠ, স্বাস্থ্যকর্মী, তার কণ্ঠস্বর ভেসে এলো, স্যার আপনি যদি এটা ইমপ্ল্যান্ট না করেন, আপনার ছেলের ওষুধ আপনি কিনতে পারবেন না, বন্ধ হয়ে যাবে। আপনার ছেলে অসুস্থ না, আপনার হেলথ রেকর্ড তো তাই বলছে, তো আপনি কিন্তু ওষুধ কিনতে পারবেন না, ওষুধ পাবেন না।
সরকারি হোক বেসরকারি হোক পরিষেবা আপনি পাবেন না। আপনি কি করবেন তখন? আপনি তখন সন্তানের মুখটা আপনার মনে পড়ে গেল, অসুস্থ, শয্যাশায়ী, ওষুধের উপর নির্ভরশীল সে। মা তো আপনি বা পিতা, আপনি হাতটি এগিয়ে দিলেন, কিছু না একটা সূঁচের মতো ব্যথা হলো আপনার হাতে, একটা চালের সাইজের বস্তু, দূর থেকে দেখাই যায় না, একটু কাছ থেকে দেখতে হয়, কিন্তু অসীম শক্তিশালী, এটা ইউনিফাইড ডেটা স্টোর করে। আপনার ব্যাংকিং, আপনার হেলথ, আপনার ড্রাইভিং লাইসেন্স, আপনার আধার, আপনার ভোটার এবং আপনার যাবতীয় কিছু সেটার মধ্যে রয়েছে। ইউনিফাইড ইন্টারফেস, সেটা আপনার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। এবার আপনি একটু সন্দেহ হলো কি জিনিস, আপনি বাড়ি ফিরলেন। এবার আপনার পেছনে যে ব্যক্তি, একটু বয়স্ক মানুষ, 50-এর কাছাকাছি বা 50-এর উপরেই বয়স, আপনি লাইন থেকে বেরিয়েও একটু সাইড থেকে দেখছেন বাকিদের কি প্রতিক্রিয়া হয়। প্রথম যাচ্ছেন, হচ্ছে তো এসব। এবার সেই বয়স্ক ভদ্রলোকও একটুখানি হাতটা সরিয়ে নিচ্ছিলেন। এবার তাকে বলা হলো, স্যার আপনি তো ব্যাংকিং পরিষেবা সার্ভিস অ্যাক্সেসই করতে পারবেন না। কি ভাই? তো ভদ্রলোকও কিছুক্ষণ ভাবলেন, ভেবে হাত এগিয়ে দিলেন। কি গল্প মনে হচ্ছে? গল্প নয়, বাস্তব। ওটাই হচ্ছে আগামী ইন্টারনেট বডি। হ্যাঁ, যখন আপনার বডিটাই হয়ে যাবে পিন, পাসওয়ার্ড, সবকিছু সবকিছু হয়ে যাবে। কবে হবে? ওই যে বললাম, এক্সাক্ট বলতে পারছি না, তবে ওই রকম একটা সময় 2035, খুব বেশি হলে আগেও হতে পারে। মানে আমি বলতে চাইছি, এই যে ধরনের লাইন দিয়ে মানুষ যাচ্ছে, এই জায়গাটা হতে 2034-35 তো হয়েই যাবে। তবে তার আগে এক্সপেরিমেন্টাল স্তরে কোথাও কোথাও তো হবেই। হুম। তো আসুন, এটা কি হবে আমি কেন বললাম? এসআইআর হয়ে গেল বলে, হচ্ছে বলে? এসআইআর তো একটা ফ্যাক্টরি, কারণ সেখানে আপনার ফিঙ্গারপ্রিন্টস, বায়োমেট্রিক, আধারে আপনার ফিঙ্গারপ্রিন্টস, বায়োমেট্রিক, ডেটা লিঙ্ক করা, এগুলো সবই তো হয়ে গেছে। কিন্তু এগুলো হলেই কি হবে? একটা আইন চাই। আপনি ব্যাংকিং সার্ভিস অ্যাক্সেস করবেন, হেলথ অ্যাক্সেস করবেন, তার জন্য একটা আইন চাই। হঠাৎ করে তো হয় না। আসুন আগে আমি ব্যাংকিংটা আপনাদের বলে দিই। ব্যাংকিং এর আইনটা এসে গেছে, কিভাবে ওরা ওটা করবে একটু পড়ে শোনাই। একদম রিসেন্ট আইন এসে গেছে। তো খবরটা কিরকম কি? ইন্ডিয়া টু রোল আউট বায়োমেট্রিক অথেন্টিকেশন ফর ইনস্ট্যান্ট ডিজিটাল পেমেন্টস। কি বুঝলেন? 2025 সালের অক্টোবর মাসে এই প্রস্তাব হয়ে গেছে। এবার এটাকে আইনে রূপান্তরের কাজ চলছে। তাহলে বায়োমেট্রিক অথেন্টিকেশনের কেন? ওই যে ইনস্ট্যান্ট ডিজিটাল পেমেন্টস, ফটাফট আপনি ডিজিটাল পেমেন্ট করতে পারবেন। একটুখানি কবজিটা সোয়াইপ করতে হবে, রিস্টটা সোয়াইপ করতে হবে, ফটাফট। আসুন একটু পড়ে শোনাই আপনাদের। India will allow users to approve payments made through popular domestic payments network, the Unified Payments Interface, using facial recognition and fingerprints starting October 8. Three sources directly familiar with the matter said on Tuesday.
Authentication will be done using biometric data stored under the Government of India's unique identification system, Aadhaar, one of the sources said. The move follows recent guidelines from the Reserve Bank of India permitting alternative methods of authentication and will mark a departure from the current system, which requires a numeric PIN for payment authentication. The National Payments Corporation of India, which operates UPI, plans to showcase this new biometric feature at the ongoing Global FinTech Festival in Mumbai. The sources said, on condition of anonymity, as they are not authorized to speak to the media. NCPI did not immediately respond to a Reuters request for comment. কি বুঝলেন? রেডি? অর্থাৎ পিন লাগবে না, পাসওয়ার্ড, পিন কিচ্ছু লাগবে না আপনার। ফেশিয়াল রিকগনিশন or biometric facial তো তাই আপনার, তাই তো, ফিঙ্গার, এটার মাধ্যমেই আপনি ব্যাংকের লেনদেন করতে পারবেন। এইটা হয়ে গেছে, জাস্ট সব জায়গায় তো ইনফ্রাস্ট্রাকচার নেই, এটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে, সব ব্যাংকেই দেখতে পাবেন, আস্তে আস্তে এটিএম এ দেখতে পাবেন। তো তাই নয়, আপনি দোকান টোকান যা যা আছে সর্বত্র এই সিস্টেম ওরা করে দেবে। এখন যেমন আপনি স্ক্যানার দেখেন, তাই তো, ওই একই, একটু ধরন ধারণ বদলে যাবে। অত্যাধুনিক গ্যাজেট দেখতে পাবেন, সেখানে আপনি ফেশিয়াল রেকগনিশনের মাধ্যমে এবং বায়োমেট্রিক যাই হোক এর মাধ্যমে আপনি লেনদেন করতে পারবেন, কেনাকাটা, শপিং থেকে শুরু করে ব্যাংকের সঙ্গে লেনদেন সবকিছুই করতে পারবেন। আমরা এগোলাম, তাহলে এগোচ্ছি তো, হ্যাঁ, এই এগোতে এগোতে আমরা কোথায় যাব? এটা হয়ে গেল শুধু যেটা, সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার চিপটা কিন্তু শরীরে ঢুকলো না, ওদের কাছে স্টোরটা থাকলো, ডেটা রয়ে গেছে, ডেটা নিয়ে নিয়েছে ওরা। এইবার পরবর্তী যে ধাপ হবে, এটা হয়ে গেল, এবার আপনি আপনার ডেটা ওরা সমস্ত কিছু পেয়ে কালেক্ট করে তারপরে তো ফেশিয়াল রিকগনিশন, বায়োমেট্রিক এগুলো তো আপনাকে তো সেই লোকটা আপনি সেটাকে তো লিঙ্ক করতে হবে, রিলেট করে করাতে হবে, তো ব্যাস সেটা হয়ে গেল। সেটা ইমপ্লিমেন্ট হতে একটু সময় লাগবে, সর্বত্র একটু সময় দিতে হবে, এটা তো একদিনে হবে না, দেখবেন এটা হবে। এটা হতে হতে মোটামুটি ধরুন ঠিকঠাক মতো ওদের স্যাটিসফ্যাক্টরি লেভেলে পৌঁছতে, এই যেমন ধরুন পেমেন্টে, ডিজিটাল পেমেন্ট, ওরা তো সার্ভে করছে। এই যে আজকেই আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছে, যেটা আমাদের আনন্দের খবর আর কি, যে আমরা অবদান রাখতে পারছি, অন্তত কিঞ্চিত হলেও আমাদের অবদান আছে। ওই যে ক্যাশ ব্যবহারে পশ্চিমবঙ্গ এখনো 2 নম্বরে, 1 নম্বরে কর্ণাটক, তাই তো। কেন? আমরা সবসময় বলি, সহযোদ্ধাদের বলি, একান্ত উপায় নেই এরকম পরিস্থিতিতে ডিজিটাল পেমেন্ট ব্যবহার করুন, নইলে ক্যাশ ব্যবহার করুন, কারণ ক্যাশটাকে বাঁচিয়ে রাখতে পারলে কিন্তু আপনি টোটাল কন্ট্রোলের বিরুদ্ধে লড়াই করতে পারবেন। ছোট দোকান থেকে কেনাকাটা করুন, মাঝারি দোকান থেকে কেনাকাটা করুন, মল এড়িয়ে চলুন। আমার সহযোদ্ধা পাঠকেরা এটা মেনটেন করেন বলেই আমার বিশ্বাস। তো যাই হোক, এই বার্তাটাও কিন্তু ছড়িয়ে দিন। আমি বারবার বলেছি যে আমাদের নিউ ওয়ার্ল্ড অর্ডার মানে শুধু ভ্যাকসিন নয়, টোটাল কন্ট্রোল। তো তার মধ্যে ক্যাশটাকে বাঁচিয়ে রাখা কিন্তু আমাদের একটা বড় কাজ। তাই খুব ভালো লাগলো পশ্চিমবঙ্গে এটিএম থেকে কোনো মাসে নাকি দেখা যাচ্ছে যে 2 কোটি টাকা মতো ক্যাশ তুলেছে মানুষ। তো ভালো, এটা মানে এটিএম গুলোকে ওরা চাইছে যতটা সম্ভব তুলে দিতে, ক্যাশ না রেখে
রাখছে না ক্যাশ, দেখবেন কৌশলে টাকা ছাপানো ওরা কমিয়ে দেবে, আস্তে আস্তে ক্রাইসিস তৈরি করবে। কিন্তু যদি আমরা এটাকে অব্যাহত রাখি তাহলে ওরা নোট ছাপাতে বাধ্য হবে। এটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। কারণ ছোট দোকানদার মানুষ, ফুটপাতের মানুষ, হ্যাঁ, যদিও এখন সবাই নিতে বাধ্য হয়েছে, তার জন্য আমরাই কিছুটা দায়ী। কারণ 10 টাকার চা চা সিগারেট কিনেও ইয়ং জেনারেশন অনলাইন স্ক্যানারের খোঁজ করে, তো সেটা আমরাই তো দায়ী। আমরাই তো আমাদের কবর খুঁড়ি আধুনিকতার নামে। আধুনিক হন। এই যে যে লোকটি আপনাদের সামনে লাইভ করছে, সে তো স্মার্টফোন ব্যবহার করেই করছে, সে কি আধুনিক নয় জীবনযাত্রার অন্যান্য ক্ষেত্রে? হ্যাঁ, স্বাস্থ্যের ক্ষেত্রে এবং জীবনযাপনের টোটাল কন্ট্রোল কায়েম হতে দেব না। বাকি ক্ষেত্রে অবশ্যই আমরা টেকনোলজির বিরুদ্ধে নই, কখনোই টেকনোলজির বিরুদ্ধে নয়। কিন্তু সমস্যা হচ্ছে যে টেকনোলজিকে যখন বেস্টেড ইন্টারেস্টে ব্যবহার করা হবে, চাপিয়ে দেওয়া হবে, তার বিরুদ্ধে আমরা অবশ্যই সেটাই করা হচ্ছে এবং ওই উদ্দেশ্যে টেকনোলজিকে আনা হয়েছে। যাই হোক, তাহলে রিজার্ভ ব্যাংকের ব্যাপারটা পড়ে শোনালাম। ইন্টারফেস তৈরি করছে, একটা ইউনিফাইড ইন্টারফেস, শুনতে কত ভালো লাগে না? তো এরপরে কি হবে? এরপরে এই যে ডেটা ওরা স্টোর করেছে, যেটাকে দেখে আপনাকে চেনা যাবে, ফেশিয়াল রেকগনিশনের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন, বায়োমেট্রিকের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন, তারপরে সেটাকেই চালের দানার মতো একটা চিপসের আকারে আপনার শরীরে ঢুকিয়ে দেওয়া হবে। হ্যাঁ, বায়োমেট্রিক চিপ ইমপ্ল্যান্ট। নিউরালিঙ্কের গল্প ভুলে গেলেন? এলন মাস্ক কি বেঁচে নেই? উনি কি কাজকর্ম করা বন্ধ করে দিয়েছেন নাকি? আপনি কি ভাবছেন শুধু বিল গেটসই কাজকর্ম করে যাবেন? বিল গেটস মানে বুঝলেন ভ্যাকসিন, ঠিক আছে, এই যেমন এইচপিভি ভ্যাকসিন বিল গেটস, কোভিশিল্ড করোনা বিল গেটস, সবই ডেঙ্গু যেটা আসছে সেরাম সব বিল গেটস। তো সবই তো বিল গেটস। নিপা ভাইরাসের ভ্যাকসিন বানাচ্ছে কে? বিল গেটস। সবই বিল গেটস। ম্যালেরিয়াকে বিল গেটস। তো কিন্তু এলন মাস্ক উনি কি ভ্যাকসিন বানান? মোটেই নয়। উনি কি বানান? উনি ইলেকট্রিক কার বানান, তাই তো। টেসলা বেশ একটা বড় ব্র্যান্ড। আর কি? এই চিপ যদি বাজারই তৈরি না হয় তাহলে উনি ওটা নিয়ে কেন আগে আগে শুরু করে দিলেন? নিউরালিঙ্ক। হ্যাঁ, নিউরা কোথা থেকে এসেছে বলুন তো? নিউরন থেকে এসেছে। নিউরন মানে কি বলুন তো? নার্ভের একটি একক, স্নায়ুর একক। হ্যাঁ, আপনার চিপটি কোথায় ইমপ্ল্যান্ট হবে সেটা কি বুঝতে পারছেন এবার? হুম, নিউরালিঙ্ক নামটা থেকেই তো বুঝে নেওয়া উচিত। আমরা কি এত গভীরে ভাবি যে নিউরা মানে কি, কোথা থেকে এসেছে, কি উদ্দেশ্যে দেওয়া হচ্ছে? আমরা কি ভাবতে চাই? আমরা তো ভাবতে চাই না। আমরা তো মশলা নিয়ে ব্যস্ত, আর ওরা ব্যস্ত রেখে দেয়, আমাদেরকে ব্যস্ত রেখে দিচ্ছে। এই যে বালুঘাট হাই স্কুল কি হলো? মানুষের মধ্যে যোগাযোগ এতটাই, মানে স্থানীয় মানুষের, শিক্ষকেরাও শিক্ষকদের সঙ্গে যোগাযোগ নেই। আমাকে একজন বললেন উনি নাকি আমি বিশ্বাস করেছিলাম উনি নাকি আত্মহত্যা করেছে। আমার সন্দেহ ছিল, যাই ওই জন্য খবর হিসেবে লিখেছি যে খবর। পরে জানা গেল গুজব, আদৌ কিছু করেননি, এটা প্ল্যান করা মানুষ। এগুলো সব ভেতর থেকে উনি রয়েছেন আমার বিশ্বাস। কারণ ভিডিওটা জানুয়ারি মাসে করা হয়েছিল, তারপরে উনি বেঁচে ছিলেন। লজ্জা যদি থাকতো উনি কি আত্মহত্যা করতেন? তখনই করে ফেলতেন। ওই ভিডিওটা যেটা ভাইরাল করা হচ্ছে এখনো দেখেন বিভিন্ন ইয়েতে, লোকাল বিভিন্ন জায়গায় ওটা প্ল্যানফুলি সব করছে ওটা, স্কুল মানে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য। উনিও তার অংশীদার। তো উনি তারপরেও আত্মহত্যা করেননি। তো যাই হোক, জানুয়ারি সালের ভিডিও। আগামীতে করলে জানি না উনি সেরকম স্টেপ নেবেন কিনা, মনে হয় না নিলে এতক্ষণ নিয়ে নিতেন। না নেওয়াই ভালো। অন্তত আত্মবলিদানের কথা ভাবুন। মানে যদি মনে করেন যে পাপ করেছেন, অন্যায় করেছেন, মানে
নিজেকে বিক্রি করে নিজেকে কাপুরুষ প্রমাণ করেছেন। কি এমন ভয়, কিসের ভয় আপনার? হ্যাঁ, যেরকম করে নাকখত দিলেন, যাই হোক, কিসের ভয়? শিক্ষক আপনি সূর্য সেনের উত্তরসূরি, হ্যাঁ তাই তো, হ্যাঁ সরকারি শিক্ষক। সূর্য সেন ম্যাথের শিক্ষক ছিলেন অবশ্য, কিন্তু শিক্ষক তো। কোথায়, কিসের শিরদাঁড়া কোথায়? তো যাই হোক, তো মূল উদ্দেশ্য পূর্ণ হয়ে গেল। হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, 2030-এর মধ্যে শহরাঞ্চলে, ডিস্ট্রিক্ট টাউনগুলোতে কোনো সরকারি স্কুল থাকবে না। বিল্ডিং থাকবে, কিন্তু কন্ট্রোলে নেবে প্রাইভেট পার্টি, বিলিয়ে নেবেন আমার কথা। আরো একবার বলি, 2030-এর মধ্যে ডিস্ট্রিক্ট টাউনগুলোতে যদি রেজিস্ট্যান্স না হয়, হবে না, সে তো বোঝাই যাচ্ছে। উল্টে শিক্ষকরা ভেতরে 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 আন্ডারস্ট্যান্ডিং করে নিচ্ছে। তো যেমন ভিডিওটা করে রাখা হয়েছিল, যদ্দূর জানা যাচ্ছে জানুয়ারি মাসে। কবে ভাইরাল করা হলো? ফেব্রুয়ারি মাসে, 11-এর পরীক্ষার পরে, যদ্দূর মনে হয় আমার জানি। পরীক্ষা মিটে গেল, তারপরে ভাইরাল করা হলো। কেন একদিন কেন করা হলো না? টাইমিংটা বুঝুন। এরপরে কি এইচএসে ভর্তি টর্তির ব্যাপার আছে বা কিছু, আমি জানি না, আপনারা ভালো বলতে পারবেন যারা শিক্ষক রয়েছেন। কেন আগে কেন করা হলো না? কেউ কেউ বলছেন ওনাকে নাকি ব্ল্যাকমেল করছিল, উনি নাকি শোনেননি তাই ভাইরাল করেছে। মোটেই নয়, আমি সেটা বিশ্বাস করি না। এই এত কাণ্ড হওয়ার পরেও লোকটির হাব ভাবে তার, তিনি ভেঙে পড়েননি। হ্যাঁ, তিনি তো অবসাদে ভোগা উচিত ছিল, অসুস্থ হয়ে যাওয়া উচিত ছিল। যদি কোনো ভয়ের কারণেও করে থাকেন, তার হাব ভাবে আচরণে প্রকাশ পাওয়া উচিত ছিল। বাড়ির লোক অন্তত প্রকাশ, মানে বুঝতে পারতেন যে তাকে অস্বাভাবিক মনে হচ্ছে কিনা, ডিপ্রেস মনে হচ্ছে কিনা, সুইসাইডাল মনে হচ্ছে কিনা। ওই কাণ্ড করার পরেও স্ক্রিপ্টেড বলে মনে হয়েছে, আমি তো লিখেওছি সেটা। তো সেক্ষেত্রে বাড়ির লোকজনের কোনো সাক্ষাৎকার আমি দেখিনি এখনো পর্যন্ত। তার স্ত্রী আছে যদ্দূর জানি, সন্তানও নাকি আছে, পড়াশোনা করছে বাইরে, কোথায় আমি দেখিনি। তো সেই জায়গা থেকে এরকম হতে থাকবে আগামীতে। বিভিন্ন কায়দায় সরকারি ব্যবস্থাকে ওরা তুলে দেবেই দেবে, সেটা হাসপাতালই হোক আর স্কুলই হোক। তাই শহরাঞ্চলে যেগুলো ডিস্ট্রিক্ট টাউন, সেখানে 2030-এর মধ্যে এই রকম সমস্ত স্কুলগুলোকে আস্তে আস্তে শিক্ষক শূন্য এবং পড়ুয়া শূন্য করে, যতটুকু থাকবে অসুবিধে নেই। সেখানে ব্র্যান্ডেড ইংলিশ মিডিয়াম বিল্ডিং গুলো তো ভালো, শহর স্কুলের সমস্ত বিল্ডিং গুলোই ভালো, বড় বড় জমির ওপরে, সেগুলোকে কাজে লাগানো হবে। প্রাইভেট পার্টি সেখানে ব্যবসা করবে। হুম, আর গার্জিয়ানরাও দেখবে, জানে বেসরকারি হলে পরিষেবা ভালো হয়। মাস্টারমশাইরাও নিজের সন্তানকে তো প্রাইভেট স্কুলেই পড়ান সিংহভাগই, যত জানে। গেল। আর একই রকম ভাবে হাসপাতালের অবস্থাও তাই হবে। নামে থাকবে গভর্নমেন্ট রেগুলেশন অনুসারে, কিন্তু গভর্নমেন্ট রেগুলেশন ওরাই কন্ট্রোল করবে। যেমন করে এয়ারপোর্ট গুলো চলে গেছে। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, যত জাংশন স্টেশন আছে, গুরুত্বপূর্ণ স্টেশন আছে, 2030-এর মধ্যে সবই প্রাইভেটাইজড হয়ে যাবে। শিয়ালদা, হাওড়া, সবই প্রাইভেটের হাতে চলে যাবে। প্রাইভেট পার্টি, সে আদানি হোক, আদানি কনগ্লোমারেটই হোক। ওই যে আদানির একটা অ্যাপই আছে, রেলওয়ে ম্যান না, এরকম একটা রেলম্যান, একটা অ্যাপই আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি হবে, যেই স্টেশন প্রাইভেট পার্টির হাতে চলে যাবে, সেখানে ওই হকার টকার এসবে আর কিছু গল্প থাকবে না। ইউজলেস ইটার্স, সেখানে বেশি পয়সা যে দিতে পারবে তাকেই সেখানে স্টল করতে দেওয়া হবে, দোকান করতে দেওয়া হবে। এটাই হলো সিস্টেম। সরকারও হাত তুলে নেবে। এই কারণেই দেখবেন এই যে শিয়ালদাতে এত এত দোকান, মণিকাঞ্চনের দোকান, শপিং মল শিয়ালদা স্টেশনে কেন হলো? কোনো খরিদ্দার পাচ্ছেন ওখানে? তেমন কোনো খরিদ্দার দেখেছেন? তা ওরা ওখানে লস করার জন্য দোকান খুলে বসেছে,
এটা নিয়ে আমার পুরনো ভিডিও আছে, বহু বলেছে। হ্যাঁ, খাবারের দোকান ভিড় হয় না, লোকে ওই ছোটখাটো হকারের কাছ থেকেই খাবার কিনে খায়। কিন্তু আগামীতে কি হবে? কোনো হকারই দেখতে পাবেন না শিয়ালদা স্টেশনে, খুব বেশি হলে 2030 সব প্রাইভেটাইজড হয়ে যাবে। যাই হোক, সেটা ভিন্ন বিষয়। এবারে আসছে এই যে বায়োমেট্রিক চিপ, যখন এটা চালু হবে আমাদের দেশে, এখন প্রশ্ন করতে পারেন যে ইউরোপ আমেরিকায় হবে, তারপর তো আমাদের এখানে হবে না। ইউরোপ আমেরিকায় অবশ্যই আগে হবে, কিন্তু সেখানকার মানুষ রেজিস্ট করবে। আমাদের মতো মানুষের মানে মানুষ যেমন লাইনে দাঁড়িয়ে করোনার মতো মানে লাইনে দাঁড়িয়ে সব ভোর থেকে বা রাত্রির থেকে, সেখানে সেটা ওখানে অতটা হবে না, কারণ ওখানে মানুষ অনেক সচেতন হয়ে গেছে টোটাল কন্ট্রোলের বিরুদ্ধে। অবশ্যই ওখানেই তো আগে লঞ্চ হবে, এক্সপেরিমেন্ট তো ওখানেই হচ্ছে। কিন্তু আমাদের দেশে যতটা সর্বাত্মক হবে, আমার মনে হয় না ইউরোপ আমেরিকায় অতটা সফল হবে। ওরা পারবে না, রেজিস্ট্যান্স আসবে। তো আমাদের দেশেই এটা সর্বাত্মক আকার নেবে বলে আমার বিশ্বাস। তাই আমাদেরকেই অ্যালার্ট থাকতে হবে, যারা এই খপ্পরে পড়তে না চান। কিরকম ব্যাপারটা শুনুন। এই যেমন ধরুন প্রথম দিকে যখন এটা দেখবেন যে নতুন আইফোন লঞ্চ করলে যেমন লাইন হয়, সেরকম একটা লাইন দেখতে পাবেন। করোনা ভ্যাকসিনে যেমন সেরকম লাইন ছিল, তবে এই ক্ষেত্রে লাইনটা প্রথমে খুব আগ্রহ ভরে কিউরিওসিটির জন্য হবে। শিক্ষিত মধ্যবিত্ত, হ্যাঁ, হাই মানে হাই ডিগ্রি বা স্মার্ট তরুণ তরুণীরাই কিন্তু লাইনে দাঁড়াবেন আগে, বৃদ্ধ বৃদ্ধারা পরে দাঁড়াবে। কেন? টিভিতে জমকালো বিজ্ঞাপন দেখতে পাবেন, ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় জমকালো বিজ্ঞাপন দেখতে পাবেন। কি দুর্দান্ত বিজ্ঞাপন! স্মার্ট ছেলে বা মেয়ে গটগট করে হেঁটে যাচ্ছে, মুখে ফ্যাশনেবল মাস্ক, ইয়ারফোন, ব্লুটুথ, ব্র্যান্ডেড পোশাক, পেডিকিউর, ম্যানিকিউর, এ সমস্ত কিছু ঝকঝকে মডেল হেঁটে যাচ্ছে। একটা দোকানে গেল, শপিং মল অবশ্যই, ফচ করে এরকম করে সোয়াইপ করলো রিস্টটা, মাল নিল, গটগট করে বেরিয়ে এলো। তারপরে সে ক্লিনিকে গেল, তারপরে সে কফি শপে গেল, তাই তো, তারপর সে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে গেল, তারপরে সে ইন্স্যুরেন্সে গেল, মানে এরকম বিভিন্ন রকম ঝলক। এগুলো তো কয়েক সেকেন্ডের অ্যাড হবে, দেখাতে থাকবে। আর এতে করে মগজের উপর ছাপ পড়বে এটাই যে স্মার্ট হতে গেলে, ডিজিটাল হতে গেলে আপনাকে ওটা করতেই হবে, ইমপ্ল্যান্ট করতেই হবে। তো অতএব তরুণ তরুণীরা, জেনারেশন জেড বিশেষ করে, তারা লাইন দেবেন। আইফোন নতুন লঞ্চ করলে যেমন লাইন হয়, হবে, তো তারা দেবেন। এবার তারা প্রথমে বয়স্ক লোকজন, বৃদ্ধ লোকজন বা তারা যাবেন না লাইনে, একটু ভাববেন বাপরে বাপ শরীরের মধ্যে কি না কি ঢোকাবে। তবুও অনেকে যারা একটু স্মার্ট হয়েছেন, স্মার্ট সন্তানের জন্য গর্বিত হন, এরকম যারা বেঁচে বলতে থাকবেন তখন তারা শুধু জিজ্ঞাসা করবেন, লাগবে না তো, খুব একটা লাগবে না তো, ওই আর কি। না না, দূর, লাগবে না তো, মশা কামড়ানোর মতো লাগে। আরে চালের দানার মতো ব্যাপার, বুঝতে পারছেন না? ইঞ্জেকশনেও তো লাগে, ওটা তাও লাগবে না, 10 ভাগের 1 ভাগও লাগবে না। বেশ, হয়ে গেল। এইবার প্রথম পর্ব মিটে গেল। ধরুন আপনার কোনো শহরে এটা হবে, গ্রামে তো দেরি আছে, শহর দিয়ে শুরু হবে, মেট্রো সিটি গুলো দিয়ে শুরু হবে। তারপরে কি হলো, ধরুন প্রথম লটে 50,000 মতো এরকম মানুষ, বা আরো কম 30,000 মতো মানুষ জেনারেশন জেড নিয়ে এবার আপনি দেখতে পাচ্ছেন আপনার চারপাশে মাঝে মধ্যে, সবাই নয়, এরকম লোকজন দেখা যাচ্ছে ফট করে রিচটা করছে, বিপ করে সবুজ আলো জ্বলে উঠছে, আপনারও আগ্রহ হলো, এবং তারপর রোটে গেল, বাহ দারুণ কাজ করছে তো। রোটে কেন গেল? সত্যিই তো দারুণ কাজ করবে, প্রথম দিকে তো দারুণই কাজ করবে, করতেই হবে, নইলে মানুষ নেবে কেন? ফটাফট হয়ে যাবে, ফটাফট একেবারে সোয়াইপ করছেন, কিচ্ছু লাগছে না আপনার, ওই, হ্যাঁ, দারুণ ব্যাপার।
ফোন খুলে আপনার কিউআর কোড স্ক্যানও করতে হচ্ছে না। ফোনটাও তখন আপনার এইসব ক্ষেত্রে রিডান্ডেন্ট হয়ে যাবে, লাগবেই না। বড় আপনি যদি মুভি টুভি দেখতে দেখতে চান আলাদা কথা, সেটা আলাদা বিষয়, তবু তার জন্য ওরা প্রজেক্টরের ব্যবস্থা করবে, সেটাও আপনি পারবেন দেখতে, শুধু সোয়াইপ করতে হবে আগে। হ্যাঁ, আপনার বডিটাই তো ইন্টারনেট হয়ে গেছে। বেশ, সেটা হয়তো আপগ্রেড করতে হবে, তবে আপনি ওই সুবিধাগুলো পাবেন। বিভিন্ন রকমের প্যাকেজ থাকবে তো, ওটা তো একটা জাস্ট ছোট্ট হার্ডওয়্যার চিপ মাত্র। আপনার সমস্ত ইনফরমেশন, ব্যাংকিং, হেলথ রিলেটেড, ইন্স্যুরেন্স, ড্রাইভিং লাইসেন্স এবং সমস্ত কিছু মিলিয়ে একটা সোশ্যাল স্কোর তৈরি করবে সেখানে, অবশ্য সিভিল। এবার যখন না ভালোই তো কাজ করছে, এবার বাকিরা যারা দ্বিধা ছিল তারাও লাইনে দাঁড়াবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। এবার সেখানে যেখানে আপনি ইমপ্ল্যান্ট করতে যাবেন সেখানে দেখবেন লেখা আছে যে ইউর সিকিউরিটি ইজ আওয়ার কনসার্ন, ইউর সিকিউরিটি ইজ আওয়ার কনসার্ন, মানে আপনার নিরাপত্তা আমাদের চিন্তার বিষয়। অথবা ইউর সিকিউরিটি ইজ আওয়ার রেসপন্সিবিলিটি, আপনার নিরাপত্তা আমাদের দায়িত্ব। ওই যে আমরা তোমাদের ভালো চাই, ভ্যাকসিন যাওয়ার সময় যেমন মনে হয়েছিল, তাই তো। এবার আপনার মধ্যে যারা তখনও দ্বিধান্বিত প্রশ্ন করবেন, আচ্ছা এটা অ্যাবিউজ হবে না তো, মানে মিস ইউজ হবে না তো, মানে এটা দরকার আছে কিনা আপনি প্রশ্ন করবেন না। এটা বলবেন না তো দিব্যি তো চলে যাচ্ছিল, আবার এটা কি দরকার, এটা বলবেন না। আপনি জানতে চাইবেন, বেশিরভাগ আমাদের মতো লোকজনের কথা কিন্তু বলছি না এখানে, আমরা যে ওদিকে যাবো না আমরা জানি, কিন্তু এটা একটা সর্বাত্মক মানে সার্বিক আলোচনা। তো এরকম বলবেন না যে কি দরকার ছিল, দিব্যি চলে যাচ্ছিল। তো এইবার আপনি বলবেন যে আচ্ছা এটা মিস ইউজ হবে না তো, অ্যাবিউজ হবে না তো, তখনই উত্তর আসবে, ওরা তো বলেই দেবে, লেখায় থাকবে না, এটা তো একেবারে আইডেন্টিটি থেপ আটকানো হবে, ফেক ট্রানজাকশন আটকানো যাবে, ফ্রডিউলেন্ট ট্রানজাকশন আটকানো যাবে। এখানে এটা তো পুরো আপনার মানে বুঝতেই পারছেন বায়োমেট্রিক চিপ এটা। তখন তাই তো, হ্যাঁ তাহলে আমার ব্যাংক অ্যাকাউন্ট খুব নিরাপদ হয়ে গেল, আমার তথ্য খুব নিরাপদ হয়ে গেল, আমার সমস্ত কিছু ফুল প্রুফ হয়ে গেল। একদিন ধরে তো সব হ্যাকিং ট্যাকিং হয়েছে, অ্যাকাউন্ট থেকে টাকা টাকাও চলে যাচ্ছে, এরকম হ্যাকার তো চারদিকে বেড়ে গেছে। তার আগে ওরাও কিছু হ্যাকার লাগিয়ে দেবে অবশ্যই, যেমন করে করোনার আগে হ্যাকার লাগিয়ে দেবে। হ্যাঁ, দেখবেন যখনই চিপ ইমপ্ল্যান্ট শুরু হবে ওরাই তো করে, ওরাই তো হ্যাকিং করে। এথিক্যাল হ্যাকিং বলে একটা কোর্সও আছে জানেন তো। তো ওরাই হ্যাকার তো লাগিয়ে দেবে। এবার চারদিকে দেখবেন অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে, চারদিকে দেখবেন অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে, তখন ওরা বলবে বাহ তাহলে তো একটাই উপায়, কি চিপ ইমপ্ল্যান্ট করে নেন, তাহলে আর অ্যাকাউন্ট হ্যাকের কোনো চিন্তা থাকবে না, পুরো বায়োমেট্রিক দিয়ে কাজ হবে। তাই তো, ঠিকই তো, আমার চোখ, আমার মুখ, আমার আঙুল বায়োমেট্রিক, বাহ দারুণ ব্যাপার। আপনি এটা কনভিন্সড হয়ে যাবেন। এটা আপনি বুঝবেন না যে এই হ্যাকিং গুলো ওরাই করাচ্ছে। কি করে বুঝবেন আপনি তো সরল মনের নাগরিক। আপনি মনে করেন রাষ্ট্র আপনার ভালো চায়, আপনি মনে করেন আদানি আম্বানি বিল গেট সবাই আপনার ভালো চায়, তো আপনি কি করে বুঝবেন, বোঝার দরকারই নেই। ব্যাস, এরপর এটা গেল, হ্যাঁ সিকিউরিটি খুব ভালো। এবার আপনি নিলেন, নেওয়ার পরে সুন্দর যাচ্ছেন ফটাফট। আগে কি হতো, একটু পেপার ওয়ার্ক ছিল, সেটাও থাকছে না, ইন্স্যুরেন্স ফটাফট অ্যাপ্রুভ হয়ে গেল, লোন ফটাফট অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। এবার একজন বৃদ্ধ তিনি গেলেন একটা দোকানে ওষুধ কিনতে, ধরুন ওষুধ কিনতে গেলেন। এবার দোকানে লেখা আছে অনলি চিপ, অনলি চিপ, বা মুখে বলল, সে লেখা নেই, মুখে হয়তো বলল স্যার আপনার চিপ নেই, না
না আমরা ক্যাশ নিচ্ছি না, সমস্যা আছে বুঝলেন তো, ক্যাশে অনেক সমস্যা। এরকম বহু দোকানকে ওরা ম্যানেজ করে দেবে, মলকে ওরা ম্যানেজ করবে, যেমন করে বিভিন্ন মিডিয়াকে ম্যানেজ করেছিল। অর্থাৎ বাধ্যতামূলক হবে না, অফিসিয়ালি করতে পারবে না। যেমন করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক ছিল না, কোনো ভ্যাকসিনই বাধ্যতামূলক নয়, সেটা তো করতে পারবে না। আর্টিকেল 21 আছে এখনো পর্যন্ত। কিন্তু ওরা জানে সেটাকে না করেও করা যায়। কিভাবে? মগজ ধোলাই করে। আপনার সিকিউরিটি বাড়বে, আপনার নিরাপত্তা আমাদের হাতে থাকবে, মানে আপনার হাতে থাকবে, আমাদের হাতে নয়, ওরা বলবে না, আমাদের হাতে থাকবে আপনার নিরাপত্তা। তো এই রকম মানে আপনার নিজের হাতে থাকবে আপনার নিরাপত্তা, এই রকম দারুণ রকম কথা বলে, সুন্দর সুন্দর কথা বলে ওরা আপনাকে ইমপ্রেস করবে। আর কি করবে? ডিসকারেজ করবে। এই যে যেমন এই লোকটি, তিনি চিপ নেননি, এবার তিনি কি করবেন? আমাদের মতো লোক হলে উনি প্রতিবাদ করবেন, ডকুমেন্ট দেখাতে বলবেন যে কেন আপনি এটা বাধ্য আমাকে চিপ নিতে। কিন্তু সেরকম কজন লোক আছে? তিনি বড়জোর কি করতে পারেন, হয় নিলেন না, যে নেব না আমি পিল, যান, এটাই করবেন হয়তো। বা আমাদের মতো হলে ওই যে প্রোটেস্ট করবেন, যেটা আমাদের করতে হবে, নাহলে আমরা টিকতে পারবো না আগামীতে। তো তো এখন ক্যাশের ক্ষেত্রে যদি কেউ আপনাকে বাধ্য করে অনলাইনে, আপনি কিন্তু প্রোটেস্ট করবেন, ওটা কিন্তু ধাপ শুরু হয়ে গেছে ইতিমধ্যে। অনেক জায়গায় আমি দেখেছি, অনলাইন করে দিন না, অনলাইন করে দিন না, এটা শুরু হয়ে গেছে। মানে না, নেব না নইলে এটা বলবে না, অনলাইন করে দিন না, অনলাইন করে দিন না। সবাই যে পয়সা খেয়ে বলছে এমন নয়, ওই ঝামেলা কি দরকার, ক্যাশ অ্যাকাউন্টে ডাইরেক্টলি পড়ে যাবে, আবার খুচরো নেই, এই নেই সেই নেই, এই কারণে অনেকে ছোট ছোট ক্ষেত্রেও আমি বলতে শুনেছি, ফুচকাওয়ালা অনলাইন করে দিন না। আমি নিজে জানি, তখন তাদেরকে আমি বোঝাই, বলি আমার সাধ্য মতো এই কাজগুলো আপনি করুন, এটা কিন্তু ওই যে সুবিধের জন্য। মানুষ এই সুবিধে আরাম করতে করতে, আরাম করতে করতে একটা ওরা কিন্তু ওই হারাম বলে না, সেইখানে আমাদের নিয়ে গেছে ইতিমধ্যে। একটা প্রবচন আছে জানেন তো কি, কঠিন সময় শক্তিশালী মানুষ তৈরি করে, হার্ড টাইমস মেক স্ট্রং মেন, ইজি টাইমস মেক উইক ম্যান। অর্থাৎ যে কঠিন জীবন যাপন করেছে যে মানুষ, সে তো স্ট্রাগল করে করেছে, তাই সে স্ট্রং, ফিজিক্যালি মেন্টালি স্ট্রং। কিন্তু যে আরামে ইজি জীবন যাপন করেছে, সে ফিজিক্যালি এবং মেন্টালি দুই ক্ষেত্রেই দুর্বল, উইক, দুই ক্ষেত্রেই দুর্বল। তো এই হলো ভয়ঙ্কর সমস্যা, দুর্বলতা, যেটা আমরা অলরেডি কমফর্ট বা আরামের খপ্পরে পড়ে সেইখানে পৌঁছে গেছে। তো অফিসিয়ালি কিন্তু কখনো বলবে না উই ওন ইউর বডি নাও, কখনো বলবে না। মানে আমরাই আপনাদের শরীরের মালিক হয়ে গেলাম, চিপ বসিয়ে বসাচ্ছে এই কারণে, এটা কখনো বলবে না, কখনো এটা বলবে না ওরা। সেটা আমরা বলবো যে হ্যাঁ এটাই উদ্দেশ্য, দে ওয়ান্ট টু ওন আওয়ার বডি। তাহলে ওরা কি বলবে? ওরা বলবে ফর ইউর সিকিউরিটি and to fight fraud will unify your data। তাহলে কি দাঁড়ালো? for your security to fight fraud we just unify your data। আপনার নিরাপত্তার জন্য, প্রতারণা আটকানোর জন্য আপনার ডেটাকে আমরা ইউনিফাই করছি। তাই তো, আপনার ভালো চাই। ভ্যাকসিনের সময় যেমন বলেছিল না, ভালো চাই আপনার, করোনা হলে আমরা ঘুমোতে পারবো আমরা। আপনার যদি করোনা হয়
আমাদের কি রাতে ঘুম হবে? হবে না। তাই আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকবো, আমরা রাতে ঘুমোতে পারবো, এই কারণেই আপনাদের করোনা ভ্যাকসিন নিতে হবে। ব্যাপারটা ওই রকমই ছিল আর কি, ভাষাটা আলাদা ছিল। মানে ওই যে মায়ের চাইতে মাসির দরদ বেশি, এই ব্যাপারটা কিন্তু বহু আগেই আমাদের পূর্ণ প্রবাদ। কেন বলুন তো? তখনই বুঝতে হবে সন্দেহজনক, সেটাই হচ্ছে এখানে। ব্যাস, কিন্তু 90% বা তারও বেশি মানুষ ভাববে সত্যিই তো এই ডেটা ইউনিফিকেশন প্রোগ্রাম, যেটা চিপের যার একটা অঙ্গ, সেটা তো ভালোই আমার পক্ষে। সবাই তো নিজের টাকাটা বোঝে, মানুষ সেটাকে বুঝিয়ে দিয়েছে। ওরা টাকাটা বড়, অ্যাকাউন্টটা বড়, ব্যাংক অ্যাকাউন্ট বড়, পাসওয়ার্ড কাউকে দেবেন না, পিন কাউকে দেবেন না, বলে তো আপনজনকেও দেবেন না। এমন একটা সন্দেহ, একটা অবিশ্বাস ওরা তৈরি করে ফেলেছে, এবং আমরা তার ফাঁদে পড়েছি। বহু হলিউড চলচ্চিত্র দেখবেন, হিন্দিতেও হয়েছে, বলিউডেও। একটা মানুষকে বিপদে পড়লে আপনি আর লিফট দিতে চান না। কেন? ওই যে আপনি সিনেমা দেখেছেন, লিফট দিয়েছে, তারপরে সে কি ভয়ঙ্কর অবস্থা, যে যাত্রীকে আপনি মানবিকতার কারণে হাইওয়ে থেকে লিফট দিলেন, সে আপনাকে একেবারে সর্বশান্ত করে বা মেরে খুন করে আপনার স্ত্রীকে ধর্ষণ করে শেষ করে দিল। এরকম বহু ফিল্ম আছে স্ট্রেঞ্জারকে নিয়ে, মানে স্ট্রেঞ্জার মানে আতঙ্কের, প্রতিবেশীকেও নিয়ে, প্রতিবেশী মানে আতঙ্কের। এরকম নেইবার, এরকম স্ট্রেঞ্জার, এরকম হিচ হাইকার, এরকম বহু নামে চলচ্চিত্র তৈরি করা হয়েছে ওর। কেন? মানুষে মানুষে ভয়, সন্দেহ, অবিশ্বাস জন্মে দেওয়ার জন্য। হ্যাঁ, এই কারণেই করা হয়েছে, সেটাই কাজ করবে। আর তার ফলে এখন কি হচ্ছে, মানুষ দেখবেন খেয়াল করে, সিকিউরিটি, টাকা পয়সা, ব্যাংক অ্যাকাউন্ট, এগুলো নিজের জনকেও দিতে চায় না অনেক সময়। ওরা জানে না যে যে পিনটাকে উনি আপন বলে মনে করছেন, কেউ জানে না, ও সব দেখায়, সব ওদের কাছে আছে। আপনার অ্যাকাউন্টে ব্লক করার ক্ষমতা ওদের কাছে আছে। এটা এআই এর যুগ মশাই, আপনি ভাবছেন খুব সিকিউর আছেন নাকি? দেখতে পাবেন আগামীতে। হুম। ওগুলো সন্দেহ, অবিশ্বাস তৈরি করে দিয়ে মানুষে মানুষে ভেদ, অমানবিকতা, এই যে হিংস্রতা, ঘৃণা, মা বাবার সম্পর্ক, সন্তানের সম্পর্ক, প্রেমিকার সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, সব কিছুকে ধ্বংস করে দিয়ে, অবিশ্বাসের জন্ম দিয়ে সবাই এখন আমরা একে অপরের কাছে আগন্তুক, স্ট্রেঞ্জার। তাই ওরা কি বলছে, ব্যাপারটা এরকমই। আপনি আপনার স্ত্রীকেও বিশ্বাস করবেন না, প্রেমিককেও করবেন না, প্রেমিকাকেও করবেন না, ভাইকেও করবেন না, বোনকেও করবেন না, কিন্তু স্বাস্থ্যকর্মীকে করবেন, কিন্তু সরকারকে করবেন, সরকারি পলিসিকে করবেন, ব্যাংকে করবেন। কি কি দাঁড়ালো ব্যাপারটা? আপনি আপনার প্রিয়জনকে বিশ্বাস করতে পারছেন না, কিন্তু আপনি স্বাস্থ্যকর্মীকে বিশ্বাস করবেন, যেহেতু রাষ্ট্র তাকে পাঠিয়েছে, মানে রাষ্ট্রের নাম এসে এসছে। তাই তো, অর্থাৎ ওরা এটাই চাইছে, এটাকে বলা হয় কমপ্লিট ওবিডিয়েন্স। মানে আপনজন প্রিয়জনের কাছে নয়, রাষ্ট্রের কাছে। ওরা আপনাকে বিচ্ছিন্ন করবে, একা করবে, তবেই ওরা টোটাল কন্ট্রোল কায়েম করতে পারবে। তারপরে আপনি যখন একা বিচ্ছিন্ন হয়ে যাবেন, প্রিয়জন থাকবে না আপনার, সবাইকে অবিশ্বাস করতে করতে ব্যাংক অ্যাকাউন্টটা থাকবে, টাকা পয়সা ভালোই থাকবে, কিন্তু একা থাকবেন, তখন ওরাই আপনাকে সার্ভিস দেবে, এসে গেছে। আপনি কি একা বোধ করছেন? ডু ইউ ফিল ডিপ্রেসড? আর ইউ ফিলিং ডিপ্রেসড? আসুন, আপনাকে সুইসাইডাল মনে হচ্ছে আপনার নিজেকে, আমাদের হেল্পলাইনে ফোন করুন, আমরা আপনার সঙ্গে গল্প করব, চ্যাট করব। কেন? পেছনে কেউ নেই? মানবিকতা। কিছুদিন পরেই বুঝবেন খেলাটা কিসের খেলা। আগে হ্যাঁ, অর্থাৎ আগে কখনো মনে হয় গ্রামে গঞ্জের মানুষের এখন এসব মনে হয় যে আপনার একাকিত্ব দূর করার জন্য
সুইসাইডাল মনে হচ্ছে, তাই আপনি চ্যাট করবেন, হেল্পলাইনে ফোন করবেন। কেন এই পর্যায়ে কেন তৈরি হলো, কিভাবে হলো, এটা আগে ছিল? ওই তো এই কারণেই মানুষ, ওরা এইভাবেই আমাদের কন্ট্রোল করছে, মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালি, ফাইন্যান্সিয়ালি, হেলথ ওয়াইজ, এভরিথিং, এভরিওয়্যার। বেশ, তাহলে আপনাদের মনে হতে পারে আমি প্রযুক্তির বিরুদ্ধে কথা বলছি, তো না, আমি প্রযুক্তির বিরুদ্ধে কথা বলছি না। আমি প্রযুক্তির বিপক্ষে নই, আমি বারবার করে বলেছি। প্রযুক্তি দাবিয়ে দেওয়ার, কারোর উপর চাপিয়ে দেওয়ার বিপক্ষে। এবং এখানে কিভাবে চাপিয়ে দেওয়া হবে সেটাও আমি আগাম বলে দিচ্ছি, মিলিয়ে নেবেন। কিভাবে সাইকোলজিক্যালি, কিভাবে ব্রেন ওয়াশ করে এই চিপটা ঢুকিয়ে দেওয়া হবে মানুষের মধ্যে, সেটাও আমি আগাম বলে দিচ্ছি। টেকনোলজি ইজ নট আওয়ার এনিমি। Technology is not our enemy. Technology turns into an enemy when it is imposed on us without our consent. Then we become simply a subject, not a citizen. A subject or object without a log out option. কিছু বুঝলেন? এখন আপনি লগ আউট করতে পারেন, তখন আপনি লগ আউট করতে পারবেন না। এখন আপনি আপনার সোশ্যাল মিডিয়া লগ আউট করতে পারেন, অ্যাকাউন্ট লগ আউট করতে পারেন। যেই আপনার চিপটা ঢুকে গেল আপনার শরীরে, আপনি আর লগ আউট করতে পারবেন না, আপনার সঙ্গে ওটা থেকে গেল। আর আপনি ওটা চাইলেও নিজে থেকে বের করতে পারবেন না। পারবেন? কি করে বের করবেন? কাঁচি দিয়ে কেটে? অত সোজা নয়। ওরা সেভাবেই ওটা ইমপ্ল্যান্ট করবে। আপনি নিজে কিছু করতে গেলে জীবন সংশয় হয়ে যাবে। ওটা ওরাই করবে, স্পেশালিস্টরা করবে। ব্যাপারটা এত সহজ নয়। বেশ, তাহলে আপনি আর লগ আউট করতে পারলেন না, কিন্তু আপনি দেখলেন জীবনটা অনেক স্মুথ হয়ে গেল। তবে কিছু সমস্যাও আপনি দেখতে পাচ্ছেন, যে আপনি গিয়ে দেখলেন যে লাইনে আপনি বেশ বিপ বিপ করে আপনি মাল কিনবেন শপিং সেন্টারে, কিন্তু একটা লোক ক্যাশ নিয়ে আছে। সে হয়তো 5,000 টাকার কিছু কিনবে বা 2,000 টাকার কিছু কিনবে, সেই ক্যাশ গুনছে ক্যাশিয়ার দোকানের যে আছে। আপনি বিরক্ত হচ্ছেন, দূর, এই লোকটা না কবেকার ব্যাকডেটেড একটা লোক, ও ক্যাশ নিয়ে এসছে। আপনি ভাবছেন, আপনি তো কবজি রেডি, সোয়াইপ করবেন আর মাল নেবেন আর বেরিয়ে যাবেন। তাহলে এই ধরনের লোককে আপনারা, মানে যারা নেবেন, তারা একটু বিরক্তির চোখে, একটু ব্যাকডেটেড, একটু অমুক, একটু তমুক, এরকম ভাবে দেখতে শুরু করবেন। এবং তারপর দেখা যাবে কি, যে লোকগুলো নেয়নি, মানে চিপ ঢোকায়নি, তাদেরকে অন্য লোক যারা চিপ ঢুকিয়েছে তারা নিমন্ত্রণ করবে না, একটু অ্যাভয়েড করবে, বা অনেক জায়গায় রেস্তোরাঁতে বলবে এই চিপ নেই, ঠিক আছে, আমরা যাদের চিপ আছে তাদেরকে একটু অগ্রাধিকার দিচ্ছি, আপনারা লাইনে দাঁড়ান। এইভাবে কি হবে, বাধ্যতামূলক না করেও ওরা ইন্স্যুরেন্স আপনাকে দাঁড় করিয়ে রাখবে, হেলথ ফেসিলিটি আপনাকে দাঁড় করিয়ে রাখবে, অমুক জায়গায় আপনাকে দাঁড় করিয়ে রাখবে, তমুক পেপার ওয়ার্ক আপনাকে বেশি বেশি করে করিয়ে আপনাকে বিরক্ত করবে, বারবার আপনাকে যেতে হবে। এই করে করে আপনার উপর মানসিক চাপ তৈরি করতে থাকবে। পাশাপাশি ওইটা মিডিয়া বলবে ওটা না হলে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, চিপ না ঢোকালে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, এটা হয়ে যাবে, সার্ভিস পাবেন না, এগুলো চলতে থাকবে। আর আপনি ভাববেন, দূর, কি ঝামেলা, নেই না। বাড়ি বউ বলবে নিয়েই নাও না গো, কি হবে, আমাদের তো লুকোনোর কিছু নেই, আর উই হ্যাভ নাথিং টু হাইড। আমরা তো ক্লিন নাগরিক, আমরা তো আর টেরোরিস্ট নই, আমরা তো অ্যান্টি সোশ্যাল নই, আমাদের কি হবে। ঠিক আছে,
কি হবে, নিয়ে নাও তো। এরকম করে মানুষ নিতে থাকবে, আস্তে আস্তে ঝামেলা এড়ানোর জন্য নিতে থাকবে। এবং তারপরে লোকজনও বলবে সোশ্যাল মিডিয়ায়, কি যখন খবর হবে এই লোকটা চিপ নেয় মানে লাগায়নি, সে ক্যাশ দিয়ে জিনিস কিনতে চেয়েছিল বলে দোকানদার রাজি হয়নি বলে অশান্তি করেছে, ভাঙচুর টাংচুর করেছে বা কিছু করেছে বা অশান্তি করেছে, তখন সোশ্যাল মিডিয়ায় অনেকে বলবে দূর কি ঝামেলা করে, বোকা লোক, নিয়ে নিলেই পারে, আমরা তো নিয়েছি, সবাই যখন নিচ্ছে তো নিলে কি সমস্যা। অর্থাৎ করোনা ভ্যাকসিনের সময় যা হয়েছিল মনে আছে তো, নিয়ে নিলেই পারে, আমরা তো নিয়েছি, কি সমস্যা, ব্যাপারটা ওই রকম ভাবেই শুরু হয়। অর্থাৎ এখন ওই আগের মতো করে সেনাবাহিনী আর্মি ভারী বুট নিয়ে, ওই যে সেটা 71-এ হয়েছিল বা বিভিন্ন দেশে হয়েছে আপনারা জানেন অত্যাচার, আপনার দরজা ভেঙে মিলিটারি বুটের আঘাতে আপনার স্বাধীনতা বিপর্যস্ত হলো, ব্যাপারটা এরকম হবে না। এখন এখন অনেক সিউড মেথডে হবে, পলিশ মেথডে হবে। এটা তো থার্ড ওয়ার্ল্ড ওয়ার না, ক্রুড মেথড এখন চলবে না। তো বেশ ওইভাবে আপনি স্মুথলি চলতে থাকলেন, বেশ কিছুদিন অসুবিধে হলো না। তারপরে ওদের টার্গেট যখন মোটামুটি হয়ে গেল, যখন দেখা গেল ওরা তো দেখছে যে ক্যাশলেস কেমন হচ্ছে কোন রাজ্যে, এই যে ডেটা এলো, তেমন ওরা দেখবে চিপ কিরকম কোন রাজ্যে এসেছে, মানুষের মতামত কি, পাবলিক অপিনিয়ন কি রকম। যাই হোক, তারপরে হঠাৎ করে আপনি একদিন দেখলেন আপনার অ্যাকাউন্ট খুলছে না, কাজই করছে না। কেন? আপনার লাল হয়ে গেছে, রেড হয়ে গেছে, সবুজ আর নেই। কেন? কি হলো? আপনি হয়তো জানেনই না, আপনি কোনো একটা ফেসবুকে বা টুইটারে কোনো প্রতিবাদ কোনো কিছু শেয়ার করেছিলেন, নিজে লেখেননি, সরকারের বিরুদ্ধে বা বিলিয়নিয়ারদের বিরুদ্ধে বা বিল গেটসের বিরুদ্ধে কোনো কিছু শেয়ার করেছিলেন প্রতিবাদ, সেটা তো ওদের কাছে চলে যাবে, কারণ আপনার সবকিছুই তো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব এআই দিয়ে ওরা সব জেনে যাবে, তাই না? ওকে, তখন কি করবেন আপনি? কাজই করছে না, অসহায় দাসত্ব, তাই তো। তারপরে বাকিটা ইতিহাস। অথবা আপনার কোনো একটা ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বা কোনো পেপার ওয়ার্ক বা কিছু মিস করেছেন, আপনি খেয়াল নেই বা দেরি হয়ে গেছে, ওই কারণে লাল আলো, যতক্ষণ না ওটা হবে ওটা জ্বলবে না, গেল। অথবা টেকনিক্যাল কোনো গ্লিচ হতেই পারে। অর্থাৎ আপনার সবকিছু ওদের কন্ট্রোলে চলে গেল। আর কি, আরো কাহিনী আছে। এটা আপডেট হবে, প্রতি আপডেটে কন্ডিশনস অ্যাড হবে। অর্থাৎ রিস্কি বিহেভিয়ার ক্যাটাগরির মধ্যে আপনি আছেন কিনা, একটা সোশ্যাল স্কোর হবে। তো রিস্কি বিহেভিয়ার বলতে যেটা সরকার চাইছে না সেইগুলো আপনি করছেন কিনা। আপনি ভাবছেন ঠিক আছে আমার তো নাথিং টু হাইড, আমি সবই তো ক্লিন একজন সিটিজেন, কিন্তু যখনই ওটা আপডেট হতে থাকবে দেখা যাবে আপনার জীবনযাপনের অনেক কিছুই ওদের কাছে রিস্কি বলে মনে হচ্ছে। যেমন ধরুন, ওরা জানতে পারছে আপনি মাঝে মাঝে এখনো ক্যাশে লেনদেন করছেন, মাঝে মধ্যে, ওরা সবই, বা এমন জায়গায় এমন কিছু খাচ্ছেন ল্যাব মিট না খেয়ে, তখন তো ল্যাব মিট চলেই আসবে, বা কর্পোরেট ফ্রোজেন মিট না খেয়ে আপনি কোনো জায়গায় গিয়ে হয়তো খুঁজে খেজে একটা খেজুরের রস খেয়ে ফেললেন, দারুণ আপনার ছোটবেলার স্মৃতি। অথবা আপনি কোনো জায়গা থেকে মুরগি এনে কেটে ফেললেন, মুরগি তো কাটা যাবে না জানেন নিশ্চিত, ততদিনে এগুলো হয়ে যাবে, বিহারে ইতিমধ্যে হয়ে গেছে। তো এইগুলো রিস্কি বিহেভিয়ার। অর্থাৎ তখন আপনি কিন্তু আপডেট হয়ে গেল মানে এইগুলো অ্যাড হয়ে গেল, আপনি সেটা দেখে নিতে পারবেন, কোনো চাপ নেই, সব ভেসে উঠবে ইন্টারফেস। আচ্ছা, আর সবকিছুর সঙ্গে অ্যাড থাকবে, আমরা আপনার গ্যাজেট ফেজেট, হুম, সমস্ত কিছু, স্মার্ট টিভি সব দেখে নিতে পারবেন। এবার
আপনি দেখলেন সর্বনাশ করেছে, এই পয়েন্টটা তো আগে ছিল না। এবার আপনি সেখানে জানতে চাইলেন, বলে আপডেট হচ্ছে তো, আরে ওটা তো আপডেট হবে। আপডেটটা কিভাবে হবে? ওদের কাছেই তো, ওরাই তো আপডেট করবে, আপনি করবেন নাকি? হুম? আপনি করবেন? ওটা ওদের কাছে সিস্টেম, ওরা করবে। এবং সেখানে নতুন নতুন কন্ডিশন অ্যাড হবে। এবং আপনার যেগুলো একটা সময় ক্লিন বিহেভিয়ার বলে মনে হতো, সেগুলো ওদের কাছে আনক্লিন বিহেভিয়ার হবে। দেখা গেল আপনি তখনও কোনো ফসিল ফুয়েল, গ্যাস বা কিছু ব্যবহার করছেন, সোলার পাওয়ারে তখনও যাননি, ওদের কাছে খবর চলে যাবে, ও তো জানবে। ব্যাস, এবার আপনার আপডেট হয়ে গেল। এবার দেখা গেল আপনি যেহেতু সোলার পাওয়ারে যাননি, যেহেতু তখনও গ্যাস দিয়ে রান্না করছেন, ব্যাস, আপনি রিস্কি ক্যাটাগরির মধ্যে পড়ে গেলেন। এবং সেখানে আপনার এই চিপটাকে ওরা ব্যবস্থা নিল, এবং আপনার কাছে প্রশাসন চলে এলো, পুলিশ চলে এলো। পুলিশের নিয়োগ হবে, নিশ্চিন্ত থাকুন, পুলিশ ওদের লাগবে, ওটা অফলাইনে হবে না। অফলাইনে ডান্ডা দেওয়া যায় না, ওটা থাকবে। পুলিশ নার্সের নিয়োগ চলতে থাকবে। হ্যাঁ, বড়জোর মাইনে কমবে, চুক্তিভিত্তিক হবে, কিন্তু মানে টপ লেভেলে চুক্তিভিত্তিক হবে না, কিন্তু বেকার যুবক যুবতী যে আশায় বসে থাকেন সেক্ষেত্রে চুক্তিভিত্তিক হবে, কনস্টেবল বলুন, যাই হোক, কিন্তু পুলিশ নিয়োগ হবে। আমি বহু আগে এটা বলেছি, দেখতেই পাচ্ছ। তারপরে কি? তারপরে আপনি দাস। তখন কি করবেন আপনি? রবীন্দ্রসঙ্গীত গেয়ে উঠবেন, আমি জেনে শুনে বেশ করেছি পান, খুব দারুণ রোমান্টিক গান গেয়ে উঠবেন তো। কিন্তু সমস্যা এখানেই যে আপনি যদি বিকল্প পথ খুলে না রাখেন, তাহলে কিন্তু আপনি আপনার এই সমস্ত জীবনযাপন থেকেই লগ আউট হয়ে গেলেন। আপনি নিজেকে লগ আউট করতে পারবেন না, কিন্তু ওরা আপনাকে সহজেই লগ আউট করে দিতে পারবে আপনার লাইফ থেকে, জীবন থেকে, সমস্ত সুযোগ সুবিধে। আপনি বাঁচবেন কি করে তখন? তাহলে কি উপায়? উপায় অবশ্যই বিকল্প রাখা। যদি চিপ আসবে তো বটেই, যদি কেন, তখন ভিডিওটা অনেক আগে করে রাখলাম, যদি তখনও কেউ কারো মনে থাকে যে না, এই ভদ্রলোক, ভদ্রলোক নয়, ভদ্রলোক তো বটেই, কেউ কেউ ভদ্রলোক মনেই করে এখন, বলেছিলেন যে এগুলো হতে পারে, বহু আগে করলাম তো, তখন কি করবেন? যারা লড়াই করতে পারবেন তারা একদমই যাবেন না, আমি সেটাই বলবো। সমস্ত কিছু ডকুমেন্ট ইত্যাদি ব্যাকআপ রাখবেন, কারণ এটা কখনোই ওই আইনসঙ্গত ভাবে বাধ্যতামূলক করতে পারবে না। ওই চাপ দিয়ে দিয়ে ফেসিলিটি আটকে, এই করে সেই করে আপনাদের লড়াই করতে হবে, দোকানে গিয়ে লড়াই করতে হবে, বিভিন্ন জায়গায় ওরা ফান্ডিং করবে, ফান্ডিং করে তাদেরকে বলা হবে যে এটা চিপ ছাড়া আপনি অ্যালাউ করবেন না। ওরা ভাবে দুটো পয়সা পাবো, সত্যি তো চিপ তো ভালো জিনিস। এবার আপনি সেখানে গেলেন কেনাকাটা করতে, দোকানদার মুখে বলবে, অফিসিয়ালি তো লিখে দিতে পারবে না, আপনাকে ডিসকারেজ করবে না, আপনাকে তখন ফাইট করতে হবে। বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে ব্যাংকে আপনাদের ফাইট করতে হবে, যেমন করোনা কালে আমাদের ফাইট করতে হয়েছে। এখনো যেমন ওই যে ভ্যাকসিন বুঝতে এলে আমরা ফাইট করি, বলি না এটা বাধ্যতামূলক নয়, আমরা সন্তান নেবে না, এই ফাইটটা জারি রাখতে হবে। গেল। আর যারা মনে করবেন না একটু সুবিধে হবে, সেক্ষেত্রে বলবো অন্তত পেপার ব্যাকআপ রাখবেন, মানে হার্ড কপি গুলো ব্যাকআপ রাখবেন, এবং কমিউনিটির ফিলিং রাখবেন, যোগাযোগ রাখবেন, যাতে করে আপনাকে আউট করে দিলে আপনি না খেয়ে না মরেন, দুটো মানুষ আপনাকে খাওয়াতে পারে, হেল্প করতে পারে, কারণ আপনার তো তখন লোনও পাবেন না, পুরো অ্যাকাউন্টই তো বন্ধ, তাই তো? অর্থাৎ কমিউনিটির সঙ্গে যোগাযোগ রাখুন, কমিউনিটি বিল্ড আপ করুন, এবং অবশ্যই ক্যাশ সঙ্গে রাখুন। মানে আপনি করতেই পারেন, আপনি চিপ করতেই পারেন যদি মনে করেন স্মার্ট হবেন, আধুনিক হবেন, কিন্তু ক্যাশটাকে রাখবেন। ক্যাশ ইজ দ্য কিং। উপায় নেই, আমরা বার্টার সিস্টেমে ফিরতে পারবো না আর কখনো। সভ্যতা আবার যখন ধ্বংস হবে, নতুন করে সৃষ্টি হবে,
ওই যে আইনস্টাইন বলেছিলেন, তাই না? হুম। তো সেই জায়গা থেকে ওই যে ফোর্থ ওয়ার্ল্ড ওয়ার উইল বি ফট উইথ বোজ অ্যান্ড অ্যারোজ, থার্ড ওয়ার্ল্ড ওয়ার চলছে, তারপরে তো ফোর্থ ওয়ার্ল্ড ওয়ার হবে। তখন মানুষ ওই স্টেজে থাকবে। তো সেইখানে বাটার সিস্টেম, তো সেটা তো আমরা এখন করতে পারবো না, উপায় নেই, ইচ্ছে থাকলে উপায় নেই। তাহলে ক্যাশ, ক্যাশটাও তো ওরাই করেছে ফিয়াট কারেন্সি। কিন্তু ওই যে বললাম না, প্রগতির এক একটি ধাপ যত এগোবেন তত বিপজ্জনক, তত টোটাল কন্ট্রোল। বাটার সিস্টেমকে বাদ দিয়ে যখন রিপ্রেজেন্টেটিভ কারেন্সি এলো, অর্থাৎ যেখানে গোল্ড ব্যাকআপ থাকতো বা কোনো মেটাল ব্যাকআপ থাকতো, সেটা একটু প্রগতি হলো, সুবিধে হলো বটে, সুবিধে হলো, কিন্তু একটা বিপদের যাত্রা শুরু হলো। এবং সেই যাত্রা বিপদটা বোঝা গেল যখন ফিয়াট কারেন্সি হলো, অর্থাৎ কোনো ব্যাকআপ ছাড়াই যত খুশি নোট ছাপিয়ে দিয়ে, শুধু একটা সরকারকে দিয়ে, রিজার্ভ ব্যাংককে দিয়ে, রেকগনিশন দিয়ে, যত খুশি নোট ছাপিয়ে দিয়ে রাজনৈতিক দলকে হাইজ্যাক করা গেল। পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দল, গুরু থেকে বুদ্ধিজীবী, সরকারি আমলা, সরকার, ওই যে যত কিছু ছাপানো যাচ্ছে, দাও টাকা দাও, কিনে নাও, টাকা দিয়ে কিনে নাও, টাকা দিয়ে কিনে নাও, এটা করা গেল। সেটাই ক্যাশ, ফিয়াট কারেন্সি। এটাও এটাও টোটাল কন্ট্রোলের একটা টুল। ফিয়াট কারেন্সি ছাড়া ওরা কিন্তু এটা করতেই পারতো না, যেটা আমরা বিশ্বে দেখতে পাচ্ছি। কিন্তু এরপরে কি ডিজিটাল ডিজিটাল লেনদেন, ট্রানজাকশন, তাই তো, যেটা এসে গেছে। তো সেটাই যখন চিপ হয়ে যাবে, তখন তো বডিটা ওরা ওন করে নেবে না। মানে যত এগোচ্ছি তত বেশি কন্ট্রোল হচ্ছে, দেখতেই পাচ্ছেন, বিপদ বাড়ছে। তাই এই ধাপে এসে যখন আমরা এটা উপলব্ধি করেছি, তাই ক্যাশটাকে বাঁচিয়ে রাখতে হবে যে কোনো প্রকারে, জেনে কোনো প্রকারে। তবেই আপনি অপশন রাখতে হবে, অপশন, যাতে করে আপনি বেঁচে থাকতে পারেন, অন্তত লড়াই দিতে পারেন, বাধ্য করতে না পারে। ভাবুন, এটাই আমি ভাবতে বলবো। এখন থেকে মানসিক শক্তি সঞ্চয় করুন, মানসিক প্রস্তুতি রাখতে শুরু করুন। যারা এখনো ডিজিটাল লেনদেন করছেন তাদেরকে বলবো কমান। আমি একদম বন্ধ করতে বলবো না, টেকনোলজি ব্যবহার করুন, কিন্তু যত উপায় না থাকলে যতটা সম্ভব কম, মিনিমাইজ ইউর ইউজ। ক্যাশকে রাখুন, যাতে করে আমরা, এখন কর্ণাটক 1 নম্বরে আছে আমরা জানে করে, পরের সার্ভেতে পশ্চিমবঙ্গ যেন 1 নম্বরে থাকতে পারে। এটিএম এ যান, একটু সময় নিয়ে যান। এই সময়টা শুধু আপনার মনে হচ্ছে যে খরচ হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, কিন্তু এই সময়টা আপনার আগামীর জন্য কিন্তু, আপনার সন্তান সন্ততির জন্য কিন্তু সুসময় বজায় রাখতে পারে আরো বেশ কিছুদিন, তাই না? আগামীর কথা ভাবুন। আমরা তো কখনোই ভাবি না, আমরা তো নিজের স্বার্থ, এই মুহূর্তে কি সুবিধে হচ্ছে, ইজি লাইফ করতে গিয়ে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জীবনটাকে ডিফিকাল্ট করে দিই, হার্ড করে দিই। কারণ আমরা যুদ্ধটা করি না বলে, আমরা প্রতিবাদটা করি না বলে, সেটা জমতে 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 সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর বলে একটা কথা আছে, স্টিচ ইন টাইম সেভস 9, সেটা বাড়তে 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 একটা বড় ভয়ঙ্কর বোঝা হয়ে আমাদের সন্তান সন্ততির ওপর চেপে বসে, তাই তো। এটা আমাদের দায়িত্ব, শুধু বর্তমান নয়, আগামী নিয়েও তো ভাবতে হবে। আজ এই পর্যন্তই। আমি আবার বলছি, টেকনোলজিকে বুঝুন, টেকনোলজি গ্রহণ করুন, কিন্তু টেকনোলজি যেন আপনাকে গ্রাস করতে না পারে। ডোন্ট লেট টেকনোলজি ডিভোর ইউ, মেক টেকনোলজি ইউর স্লেভ, ডোন্ট লেট টেকনোলজি এনস্লেভ ইউ। আজ এই পর্যন্তই। শুভরাত্রি।